এখান থেকে এন্ট্রি, এখান থেকে ঢুকতে হবে। লেডিস আর জেন্টসের লাইন আলাদা আছে। এখানে আছে সেই 25 ফুটের মহাদেবের মূর্তি, যা ভক্তদের আরো ভক্তি ও শ্রদ্ধা বাড়িয়ে তোলে। নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি গুজরাটের পবিত্র ভূমি দ্বারকা শহরে। সকালে গোমতী নদীতে স্নান করে আমি শুরু করছি আমার দিন। তারপর একে একে দ্বারকাধীশ মন্দির, রুক্মণী দেবী মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভেট দ্বারকা সহ আরও অনেক মন্দির ও দর্শনীয় স্থান আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। ফাইনালি ট্রেন থেকে নামছি। বাপরে, এই হলো দ্বারকা। আমাদের টোটাল 2553 কিলোমিটারে জার্নি শেষ হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 9.5 ঘন্টা লেট। 9.5 ঘন্টা লেট করে ফাইনালি রাত এখন বাজে 11টা 58, আর 2 মিনিট হলে 12টা হয়ে যাবে। দ্বারকা স্টেশন থেকে বেরিয়েই আপনারা এখান থেকে অটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। সেই অটো করে আপনারা মন্দিরে চলে যাবেন। দ্বারকাধীশ মন্দিরের সামনে আপনাদের যে হোটেল থাকবে সেই হোটেলে চলে যাবেন। এখানে প্রচুর অটো আছে একদম স্টেশনের বাইরে। এখান থেকেই আপনারা অটো পেয়ে যাবেন। ऑटो इधर का ऑटो कितना चार्ज है द्वारका मंदिर जाने के? 150। স্টেশন থেকে একটা অটো করে নিয়েছি। এই অটো করেই যাব সেই দ্বারকাধীশ মন্দিরের একদম পাশে শিব হোটেল, সেটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে অটো ভাড়া নিচ্ছে 150 টাকা। যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, নর্মাল টাইমে কিন্তু এটা 100 টাকা। হোটেলের রুমটা আমি দেখাচ্ছি। এখানে একটা এরকম বেড আছে, আর এসি আছে, পাখা আছে, আর এখানে হলো অ্যাটাচ টয়লেট। টয়লেটে এখানে একটা কোমোড আছে, বালতি। এই এসিওয়ালা রুম এখানে নিয়েছে 800 টাকা। খুবই ছোট, কিন্তু কি করা যাবে বলুন, রাত 12টায় তো এখন কোথায় কি পাবো। এই হলো হোটেলটা, আর এই হোটেল থেকে রাস্তাটা একদম সামনে। এখানে এইটা হলো শিব হোটেল। আমি যে হোটেলে ছিলাম, আর এটা হলো এই চক থেকে এইটাই সোজা যাচ্ছে সেই মন্দিরের দিকে। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। কালকে রাত 12টার সময় তো ট্রেন থেকে নেমেছিলাম, আর তারপরে এখানে এসে এই শিব হোটেল নিয়ে শুতে শুতে রাত 1টা-1.5টা বেজে গেছিলো। তো এখন এই সকালবেলা এখন যাচ্ছি সেই গোমতী নদীতে স্নান করব। স্নান করে সেই স্নানের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। তারপর কীভাবে সেই দ্বারকাধীশ মন্দির দর্শন করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। কোথায় কোথায় ঘুরবেন এখানে সব কিছু থাকবে এই ভিডিওতে। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সেই গোমতী নদীর দিকে যাওয়া যায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি এখন সেই গুজরাটের দ্বারকা শহরে এসে পৌঁছেছি। আমার ঠিক পিছনেই সেই মহাপ্রভু শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির, আর আমি এখন যাচ্ছি সেই মন্দিরের একদম পাশ দিয়ে বয়ে যাওয়া সেই গোমতী নদীতে স্নান করতে। ওই যে সেই মন্দিরের চূড়াতে সেই ফ্ল্যাগ উঠছে। এখানে কিন্তু এই পতাকা ডেলি চেঞ্জ করা হয়, কেউ না কেউ দান করেন। আর এটা হলো সেই সুদামা সেতু। দ্বারকাধীশ মন্দিরের পাশেই গঙ্গার মতোই পবিত্র ধরা হয় এই গোমতী নদীকে। ভগবান কৃষ্ণের পদচিহ্ন রয়েছে বলেও বিশ্বাস। এখানে স্নান করলে পাপ মোচন হয়। এখানে আসা ভক্তরা মন্দির দর্শনের আগে এই গোমতী নদীতে স্নান করে। বিশ্বাস করা হয় যে এই গোমতী নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, এবং সেই শ্রী দ্বারকাধীশ মন্দিরের দর্শনও সম্পূর্ণ হয়। তো সেই কথা অনুযায়ী আমিও এবার নামবো সেই গোমতী নদীতে স্নান করতে। আমি এখন নেমে গেছি সেই গোমতী নদীতে স্নান করতে। নদীতে জলটা খুব একটু ঠান্ডা আছে,
এবার আমি স্নান করছি। আমিও স্নান করলো। এই গোমতী নদী থেকে স্নান করার পরে এখানে লেডিসদের জন্য চেঞ্জিং রুম ওখানে রাখা আছে, ওখানে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখানেও আছে, আর ওইদিকেও চেঞ্জ রুম আছে, এইখানেও চেঞ্জ রুম রাখা, চেঞ্জ রুম করা আছে, এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি চেঞ্জ করে নিয়েছি, রেডি হয়ে গেছি। আমি এখন যাব এখান থেকে বাসে করে সাইট সিন করতে, তারপরে বিকেলবেলা এসে আমি এই মন্দির দর্শন করব। আমরা এখন যাচ্ছি সেই সাইট সিন করতে বাসের জন্য। আমাদের হোটেল থেকেই বাসটা ঠিক করে দিয়েছে, পার পার্সন নিচ্ছে 150 টাকা করে। দাদা আমাদের বাইকে করে নিয়ে যাচ্ছে। বাসে উঠলাম, বাস ছেড়ে দিল তার নির্দিষ্ট সময়েই। প্রথমে আমরা যাচ্ছি রুকমণি দেবী মন্দির। বাসে করে প্রথমেই চলে এসেছি সেই রুকমণি দেবী মন্দির। সেই রুকমণি মন্দিরের মধ্যে প্রবেশ করছি। দ্বারকা শহর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই রুকমণি মন্দির। 50 किलोमीटर दूर स्टोरी शुरू जी को जब द्वारिका में लेके आते तो बीच रास्ते में रुक्मणी के कृष्ण जी से बोले। রুকমণি মন্দির নিয়ে রয়েছে বিশেষ কাহিনী। একটি কাহিনীতে বলা হয়, ভগবান কৃষ্ণ ও রুকমণি দেবী একবার ঋষি দুর্বাসাকে আহার করাতে নিয়ে যাচ্ছিলেন। পথে রুকমণি দেবী তৃষ্ণার্ত হয়ে পড়েন এবং কৃষ্ণ থেকে জল চান। কৃষ্ণ সে ভূমি থেকে গঙ্গা জল বের করে তাকে জল পান করান, কিন্তু ঋষি দুর্বাসা এতে রুষ্ট হয়ে যান, কারণ তাকে না খাইয়ে আগে রুকমণি দেবী জল পান করেছিলেন। ফলস্বরূপ তিনি অভিশাপ দেন যে রুকমণি দেবীকে কৃষ্ণ থেকে আলাদা থাকতে হবে এবং তিনি শহর থেকে দূরে পূজিত হবেন। সেই কারণে রুকমণি দেবী মন্দির দ্বারকাধীশ মন্দির থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। রুকমণি দেবী মন্দিরটি অত্যন্ত সুন্দর ও কারুকার্যময় মন্দির। মন্দিরের দেওয়ালে দেবদেবীর মনোমুগ্ধকর ভাস্কর্য খোদাই করা আছে। ভিতরে রুকমণি দেবীর একটি মূর্তি স্থাপিত, যা ভক্তরা ফুল ও প্রদীপ দিয়ে পূজা করেন। তাকে দর্শন করতে যাচ্ছি। দর্শনের পরে এখানে জল খেয়ে নেবেন, তাহলে দর্শনটা পূর্ণ হয়ে গেল। এই বাসে করে আমি এখন সাইট সিনে বেরিয়েছি। রুকমণি মাতা দর্শন করে এবার আমি গাড়িতে উঠছি। জানি না, দাঁড়িয়ে দেখতে হবে। তুই বস, এই সাইডে বস। आप यात्री यहाँ जो नागेश्वर मंदिर में आप लोग दर्शन करने जाओगे, यहाँ पे आप सबको केवल भाई दर्शन करने का आपको टाइम देता है, पूजा पाठ का टाइम यहाँ किसी को नहीं देता। দ্বারকা থেকে 12 কিলোমিটার দূর সেই নাগেশ্বর মহাদেবের মন্দিরের সামনে আমি চলে এসেছি। হর হর মহাদেব। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মহাদেব 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই জ্যোতির্লিঙ্গকে 10 নম্বর জ্যোতির্লিঙ্গ হিসাবে ধরা হয়। তো আমি সেই যাব সেই মহাদেবের দর্শনে। এখানে আছে সেই 25 ফুটের মহাদেবের মূর্তি, যা ভক্তদের আরো ভক্তি ও শ্রদ্ধা বাড়িয়ে তোলে। হর হর মহাদেব। সে লাইনে যাচ্ছি ভোলে বাবাকে দর্শন করতে। আমি আর নাড়ু ড্রেস পরে নিয়েছি সেই ভোলে বাবা, ধুতি, সে ভোলে বাবার ড্রেস পরে এবার যাচ্ছি সেই ভোলে বাবাকে দর্শন করব। আর সেই দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখবেন। এইটা হয়ে গেলে আমার 9 নম্বর জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি কালকে যাব সোমনাথ, সেটাও আপনাদেরকে দেখাবো। হর হর মহাদেব। সবাই লাইনে আছে, এখানে বেশি ভিড় নেই, একদমই ফাঁকা আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাসালে আমাদেরকে 25 মিনিট টাইম দিয়েছে। সে 25 মিনিটের মধ্যে 9 মিনিট চলে গেছে অলরেডি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই সেই মন্দিরের মধ্যে ঢুকছি, সেই ভোলে বাবাকে জয় শ্রী মহাকাল, জয় জয় ভোলে বাবা। ভোলে বাবা কমপ্লিট করতে পারি।
हर हर महादेव। जय श्री महाकाल की जय, जय नागेश्वर महादेव की जय, जय नागेश्वर महादेव की जय, जय नागेश्वर महादेव। नागेश्वर জ্যোতির্লিঙ্গ সাপ থেকে রক্ষাকারী হিসাবে পূজিত হয়। এই নাগেশ্বর মন্দিরের পুরাণ কাহিনী, দারুকা নামের এক রাক্ষসী ভক্তদের বন্দি করে রাখত। তখন ভগবান শিব স্বয়ং এখানে আবির্ভূত হয়ে দারুকাকে বিনাশ করেন এবং ভক্তদের মুক্তি দেন। সেই থেকেই মহাদেবের এখানে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পূজিত হচ্ছেন। মন্দিরের ভেতরে রয়েছে এক বিশাল শিবলিঙ্গ, আর বাইরে দাঁড়িয়ে আছে প্রায় 25 মিটার উঁচু এক মহাশিব মূর্তি, যা দূর থেকে দেখলেই মনে হয় ভোলেনাথ নিজে আমাদের আশীর্বাদ দিচ্ছেন। প্রতিদিন ভক্তদের ভিড় লেগেই থাকে, তবে মহাশিবরাত্রি আর শ্রাবণ মাসে এই মন্দিরে হাজার হাজার ভক্তরা আসেন। যে কেউ এখানে ভক্তি ভরে মহাদেবের নাম জপ করলে সমস্ত ভয়, দোষ আর কষ্ট থেকে মুক্তি পান, এমনটাই বিশ্বাস। দেখা হয়ে গেল আমার দুজন সাবস্ক্রাইবার দিদি আর দাদা বালিগঞ্জ থেকে এসছে, কিন্তু দেখা হয়ে গেছে আমাদের এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এখানে দর্শন করতে এসে। আমরা বাসে করে একসাথেই দর্শন করছি, খুব সুন্দর লাগলো একসাথে। এবার আমরা গোপীতালাপ যাচ্ছি দর্শন করতে। দাদার ভিডিও আমরা দেখেছিলাম, তো দাদার সাথে এখনই দেখা হয়ে খুব ভালো লাগলো। আমার কোন ভিডিও? আচ্ছা, মহারাষ্ট্র যেটা করেছি, গোপীতালাপ। কাহিনী মতে এখানে কৃষ্ণের সাথে গোপীরা মিলিত হতেন। এখানকার হলুদ মাটি গোপীচন্দন নামে পরিচিত, যা পূজা অর্চায় ব্যবহৃত হয়। এটাই হলো সেই গোপীতালাপ। বিশ্বাস করা হয় কৃষ্ণ যখন দ্বারকায় এসেছিলেন, বৃন্দাবনের গোপীরা এখানে মিলিত হয়েছিলেন। গোপীদের প্রেম ও ভক্তির প্রতীক এই স্থান। নিয়ে নিলাম এই গোপীতালাপ থেকে গোপীচন্দন। এই প্যাকেটটা নিয়েছে 20 টাকা। এটা পুজো অর্চনায় লাগবে, তো একটা প্যাকেট নিয়ে নিলাম। আমরা এখন সেই সুদর্শন সেতু পার করছি। সুদর্শন সেতু, যা ভারতের দীর্ঘ কেবল স্টেইড সেতু, দৈর্ঘ্যের প্রায় 2.3 কিমি, যা ওকা ও ভেটদ্বারকা দ্বীপকে সংযুক্ত করে। এটি 4 লেনের রাস্তা সহ মোট প্রস্থ প্রায় 27.2 মিটার। দুপক্ষের ফুটপাত, চারিদিকে ভগবদ গীতায়ের শ্লোক এবং কৃষ্ণের ছবি দ্বারা সজ্জিত। বাস আমাদেরকে পার্কিংয়ে নামিয়েছিল, আর ওখান থেকে আমাদেরকে এরকম অটো করে তারপর ভেটদ্বারকা যেতে হচ্ছে। এখান থেকে অটো ভাড়া নিচ্ছে 20 টাকা করে। আমরা এখন চলে এসেছি সেই ভেটদ্বারকা দেশ। এখানে যাওয়ার আগে, মন্দিরে যাওয়ার আগে মোবাইল, ক্যামেরা, ব্যাগ সব কিছু জমা করে তারপরে যেতে হবে সামনে। আমি এখন আপনাদের নিয়ে এসেছি গুজরাটের আরব সাগরের মাঝে অবস্থিত ভেটদ্বারকা মন্দিরে। বিশ্বাস করা হয় এখানে শ্রীকৃষ্ণ তার পরিবার নিয়ে বাস করতেন। এখানেই সুদামার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মিলনের ঘটনা ঘটেছিল। এবার যাচ্ছি সেই ভেটদ্বারকা, কিন্তু জাস্ট ঢুকবো না, তার আগে মোবাইল ক্যামেরা জমা করবো। আর এই হলো মন্দিরের প্রথম দ্বার, ঠিক আছে? এখান থেকে আর আমাকে যেতে দেবে না ক্যামেরা, মোবাইল নিয়ে। তো আমি এবার সেই মোবাইল ক্যামেরা জমা করে আসি, তারপরেই ভেতরে যাব। জয় শ্রীকৃষ্ণ। মনে করা হয় এটাই হলো শ্রীকৃষ্ণের সেই আসল রাজপ্রাসাদ। এখানে এখনো শঙ্খ, ঝিনুক ও কৃষ্ণ ভক্তির ছাপ স্পষ্ট বোঝা যায়। দর্শন করে জাস্ট বেরোলাম, সেই শ্রীকৃষ্ণের সেই সাক্ষাৎ দর্শন, খুবই সুন্দর, অপরূপ দর্শন করে আমি মুগ্ধ হয়ে গেছি। আর এখানে প্রচণ্ড ভিড়, কিন্তু এখানে ভিড় যা ছিল মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেত। কিন্তু শ্রীকৃষ্ণ বলছে না, তোর তো লাইন হবে না, তুই বেলাইনে চলে আয়। বেলাইনে গিয়ে তাতেই দর্শন হয়ে গেল। এখন বাজে 12:35, আর পার্কিং থেকে আমাদের গাড়িটা ছেড়ে দিচ্ছে। এবার আমরা যাব সেই দ্বারকাদেশ মন্দিরের ওখানে, যেখান থেকে বাসে উঠেছিলাম। এবার বাসে উঠছি আমরা। এখন বাজে 1:30, আর আমাদের বাসটা এই মাটকি চক থেকে তুলেছিল আর এখানেই আমাদেরকে নামিয়ে দিল। তো খুব ভালো লাগলো এই বাসে করে। আপনারাও যখন আসবেন এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, এই 150 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে এই বাসে ঘুরতে পারেন। এরপরে আরও এখানে সাইট সিন আছে, যেগুলো আপনাদেরকে দেখাবো। এবার আমি একটু খাওয়া দাওয়া করে তারপরে এখানে সাইট সিন করবো। আর এখানে হলো এই মাটগাঁওয়ের এখানে হলো হোটেল রাজধানী।
রাজধানী আছে, এর সামনেই এই হলো বাস স্ট্যান্ড, সেখান থেকেই ছাড়ে। হোটেল রাজধানী, এটা মাথায় রাখবেন। হোটেল বিষ্ণু কৃপা, আর সামনেই আছে হোটেল দ্বারকেশ্বর ভোজনালয়। এখানে এসেছি দুপুরবেলা খেতে। এখানে হলো 65 টাকায় পেট ভরে খাওয়া। সেটা আপনাদেরকে দেখাবো কি কি দিচ্ছে থালিতে। দিয়ে গেল আমাদেরকে একটা, এর মধ্যেই আছে আলু, এখানে হলো মটরের তরকারি, আলুর তরকারি, আর এটা ডাল সাম্বার যাই হোক বলতে পারো এখানকার চলে যেটা। আর আমি নিয়ে নিয়েছি, একাই নিয়ে নিতে হবে ডাল। আর প্রথমে রুটি দিয়ে গেল, পাঁপড়, আর এখানে ছিল স্যালাড। এই স্যালাডও আমি নিয়ে নিয়েছি। ফার্স্টে সেই রুটি খেয়ে নেবো। ভালো এটা। এখানে কিন্তু থালি 200 টাকারও আছে, পাঁপড়ও আছে, ওটাও দেখাতে হবে। স্যালাড খেলাম, আর পাঁপড়ও দিয়েছে, আর রাইসও আসবে 65 টাকায় 65। ঠিকই আছে। দুপুরে লাঞ্চ করে আবার একটা অটো করে নিলাম। এবার এখান থেকে প্রথমে যাচ্ছি সেই ভটকেশ্বর মহাদেব, তারপরে স্বামীনারায়ণ মন্দির, আরও একটা যাবো। এই তিনটে আমরা সাইট সিন করে আবার ব্যাক করবো। তো আমরা পরপর স্টেপ বাই যাবো, স্টেপ বাই আপনাদেরকে বলতে থাকবো। এখান থেকে আমাদের হোটেল সিট হোটেল সামনে থেকে অটোটা করেছি, অটো ভাড়া নিয়েছে এখান থেকে সব ঘুরে আমাকে আবার ওখানেই নামিয়ে দেবে। 330 টাকায় কথা হয়েছে। আমি এখন চলে এসেছি ভটকেশ্বর মহাদেব। সমুদ্রের পুরো চারিদিকে ঘেরা, কিন্তু ছোট্ট হলেও খুব সুন্দর। কিন্তু এই ভটকেশ্বর মহাদেব সমুদ্রের জল দিয়ে পুরোটা ঘেরা আছে। জলের ঢেউটা দেখুন। আর এখানে লেখা আছে এই জল কিন্তু অনেকটাই ডিপ আছে, যারা যাবেন মানে জলে নামতে বারণ করছে তাদেরকে, যারা হুটহাট করে কেউ যেন না নেমে যায়। দ্বারকার সমুদ্রের তীরে অবস্থিত এক অনন্য মন্দির ভটকেশ্বর মহাদেব মন্দির। এখানে স্বয়ম্ভু মহাদেবের লিঙ্গ পূজিত হয়। বিশেষত্ব হলো জোয়ারের সময় সমুদ্রের জল মন্দিরকে চারিদিক থেকে ঢেকে ফেলে, আর ভাটায় আবার মন্দিরের ভক্তদের জন্য দৃশ্যমান হয়। ভক্তদের বিশ্বাস এখানে শিবের পূজা করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয়। সূর্যাস্তের সময় এই জায়গাটা যেন ভোলেনাথের অলৌকিক নীলা ভক্তদের চোখের সামনে ভেসে ওঠে। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, সেই জন্য এখানকার সমুদ্রের জল উতাল পাতাল করছে। আমরা এখন চলে এসেছি সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। শ্রী সিদ্ধেশ্বর মহাদেব। আর অনেক পুরনো কিন্তু এই বটগাছটা অনেক পুরনো। আর মহাদেব যে ওখানে বসে আছে, হর হর মহাদেব। দ্বারকার সমুদ্র তটে অবস্থিত পবিত্র সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। এখানে ভগবান শিব সিদ্ধেশ্বর রূপে পূজিত হন। বিশ্বাস করা হয় ভক্ত নিষ্ঠা ভরে পূজা করলে ভোলেনাথ তাকে সিদ্ধিদান করেন। মন্দিরটি ছোট হলেও এর পরিবেশ ভক্তিময় ও শান্ত। ঢেউয়ের শব্দের সাথে মহাদেবের নাম মিলেমিশে এক অনন্য আবহ তৈরি করে। বিশেষত শ্রাবণ মাস আর মহাশিবরাত্রিতে এখানে হাজার ভক্তের সমাগম হয়। আমরা এখন চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দির গুজরাটের দ্বারকা শহরের কেন্দ্রস্থলে দ্বারকাধীশ মন্দির থেকে খুব কাছেই অবস্থিত। এই মন্দিরটি স্বামী নারায়ণ সম্প্রদায়ের অনুসারীরা প্রতিষ্ঠা করেছেন। এখানে ভগবান স্বামী নারায়ণ সহ রাধাকৃষ্ণ, শ্রীরাম, সীতা, লক্ষ্মীনারায়ণ, হনুমানজির প্রতিমা পূজিত হয়। এটি দ্বারকার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান, বিশেষ করে যারা স্বামী নারায়ণ ভক্ত। মন্দিরের স্থাপত্য অত্যন্ত আকর্ষণীয়। সাদা মার্বেল ও রঙিন কারুকাজ দিয়ে তৈরি। ভেতরে খুব সুন্দরভাবে দেবমূর্তিগুলো সাজানো আছে। পরিবেশ ভক্তিময়, পরিষ্কার ও শান্ত। জন্মাষ্টমী, রামনবমী, দীপাবলি এবং বিশেষ করে স্বামী নারায়ণের জন্ম জয়ন্তীতে এখানে ভক্তদের ঢল নামে। कहाँ से आया? दर्शन हो गया आपका? हाँ,
और क्या नागेश्वर ज्योतिर्लिंग दर्शन किया? सब जगह सब जय श्री कृष्ण, जय श्री कृष्ण। প্রথমে আসা যাক সেই দ্বারকাধীশ মন্দির। গোমতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই পাঁচতলা বিশাল মন্দিরটি 72টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এখানে মন্দির খোলা সকালবেলা খোলে 6টার সময়, আর এদিকে বন্ধ হয় আবার দুপুর 1টার সময়, আবার 5টার সময় খুলে 9টার সময় বন্ধ হয়ে যায়। এর মাঝখানে সন্ধেবেলা 6টার সময় হয় সেই সন্ধ্যা আরতি, আর সকালবেলা 6টা থেকে 6:30টার মধ্যে হয় সেই মঙ্গল আরতি। এই মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, সব বাইরে আপনাকে জমা রেখে, পিট ব্যাগ বা ব্যাগও অ্যালাউ নেই, আপনাকে সব বাইরে জমা রেখে তারপরে লকার রুমে জমা রেখে তারপর মন্দিরের মধ্যে যেতে হবে। তো আমি এবার যাব সেই মন্দিরের মধ্যে, দর্শন করে এসে আপনাদেরকে বলছি। আমি এখন দর্শন করতে যাচ্ছি গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে। এটি চারধামের একটি এবং শ্রীকৃষ্ণের রাজ্য হিসাবে বিখ্যাত। মন্দিরটির উচ্চতা প্রায় 78 মিটার, আর শিখরের ওপরে বিশাল পতাকা প্রতিদিন বদলানো হয়। ভক্তরা গোমতী নদীতে স্নান করে এসে এখানে দর্শন করেন। দ্বারকা এলে এই জগৎ মন্দির অবশ্যই দেখা উচিত। জয় শ্রীকৃষ্ণ। মন্দির থেকে দর্শন করে এই জাস্ট আসলাম, আর মন্দিরে খুব সুন্দর দর্শন হয়েছে। এখানে কৃষ্ণজিকে রাজা হিসাবে পূজিত করা হয়, সেই কৃষ্ণের সুন্দর দর্শন। এই দর্শন আমি আপনাদের সাথে বলতে পারবো না। বৃষ্টিতে ভিজে গেছি, ওখানে যখন ঢুকেছিলাম একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু লাইন থেকে বেরোইনি। সেই ভিজতে ভিজতে সেই লাইন দিয়ে লাস্টে সেই কৃষ্ণ মহারাজের দর্শন পেয়েছি, আর সেই দর্শন করে আমি মুগ্ধ হয়ে গেছি। আর এখান থেকে প্রসাদও নিয়েছি। আপনি এখান থেকে প্রসাদও নিতে পারেন, মন্দিরের ভেতর থেকে 100, 200, 500 এরকম প্রসাদ আছে ওখানে। কাউন্টার থেকে আপনাকে নিতে হবে ভেতরের। তো সেখান থেকে নিয়ে আমি এবার বাইরে চলে এসেছি, মোবাইল ক্যামেরা আবার লকার থেকে নিয়েছি। এটাই হলো, আপনারা আসুন, এই 4 ধামের 1 ধাম দ্বারকা, সেই দ্বারকাতে আসুন। লকার আছে, লকারে মোবাইল ক্যামেরা জমা দিয়ে তারপরে যেতে হবে। আর এইটা হলো সেই মন্দির। মন্দিরের এখান থেকেই গেট, আস্তে আস্তে করে এখান থেকে ঢুকে আপনাকে ফার্স্ট হবে চেকিং করতে হবে। ওখানে চেক হবে, চেক করে তারপরে আপনাকে এন্ট্রি দেবে। এখান থেকে লাইনটা শুরু হয়েছে, এখান থেকে এন্ট্রি, এখান থেকে ঢুকতে হবে। লেডিস আর জেন্টসের লাইন আলাদা আছে। জয় জয় শ্রীকৃষ্ণ। এনার কাছ থেকে আমি সেই একটা মালা নিয়েছিলাম কৃষ্ণের, ওখানে আমি চড়িয়েছি। জয় জয় শ্রীকৃষ্ণ। নন্দীজি এখানে ঘুরছে, সবাই এই যে লাইনে যাচ্ছে আস্তে আস্তে করে। সবাই লাইনে যাচ্ছে, আর এখানে অনেক দোকান। ওখান থেকে এন্ট্রি। হ্যাঁ, এইটা হলো এক্সিট গেট। এখান থেকে বেরোতে হচ্ছে, এখান থেকে বের করে দিচ্ছে। তো এই উপরে সেই ধ্বজা আবার চেঞ্জ হচ্ছে, এক্ষুনি চেঞ্জ হলো, আবার চেঞ্জ হচ্ছে। সেই উপরে সেই ধ্বজাও আমি চেঞ্জ করা দেখলাম। এই দ্বারকাকে শ্রীকৃষ্ণের রাজ্য ও রাজধানী বলে মানা হয়। আর এইখানে হলো মোবাইল ক্যামেরা জমা রাখতে পারবেন। এখানেও কাউন্টার আছে, ব্যাগ, পিট ব্যাগ, এটাও একটা কাউন্টার আছে এখানে। আর এখানে অনেক দোকান আছে। ওপারের যে সুদামা সেতু পার করে যে ওপারে কুয়া আছে, ওটা এখন এই সুদামা সেতুই বন্ধ আছে, ওর জন্য ওপারে যাওয়া যাচ্ছে না। আর জল কম থাকার জন্য নৌকাও চালানো যাচ্ছে না, ওর জন্য ওপারে আমার আর যাওয়া হলো না। আমি এখন যাচ্ছি সেই সঙ্গম পয়েন্ট দেখতে। আমি এখন চলে এসেছি সেই দ্বারকার একটি পবিত্র স্থান, সেই সঙ্গম নারায়ণ মন্দির। এখানে হলো সেই গোমতী নদী, ভদ্রেশ্বরী নদী আর এই বিশাল আরব সাগর মিলিত হয়েছে, এটাকেই বলা হয় সেই সঙ্গম স্থান। আমি এখন দ্বারকার গোমতী নদী আর আরব সাগরের মিলনস্থলে, যেখানে অবস্থিত সঙ্গম নারায়ণ মন্দির। ভগবান নারায়ণকে এখানে পূজা করা হয়, আর বিশ্বাস করা হয় এই সঙ্গমে স্নান করলে পাপ মোচন হয়। মন্দির থেকে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন গোমতী নদীর ঘাট, দূরে দ্বারকাধীশ মন্দিরের চূড়া, আর একপাশে বিশাল সমুদ্রের ঢেউ। দ্বারকা ভ্রমণে এই জায়গাটা মিস করা একদম চলবে না। এখন ঢুকছি সেই সঙ্গম নারায়ণ মন্দির।
সংগমনারায়ণ মন্দিরেই সেই পাথর ভাসছে। এখানে শ্রী বিষ্ণু নারায়ণ রূপে বিরাজমান। ভক্তদের বিশ্বাস এখানে মন্দির দর্শন আর স্নান করলে গঙ্গাসাগর, প্রয়াগরাজ ও কাশী বিশ্বনাথের সমান পুণ্য লাভ হয়। এই থালিটা হলো 65, এর সাথে এখনো রাইস আসবে। পেট পুরে 65। কেমন কেমন হয়েছে খাবার দাবার? ভালো ভালো। কেমন বিশ্বজিৎ কেমন গেল? হ্যাঁ, কোনো কথা হবে না। ভালো। হ্যাঁ, বাহ, খাওয়া তাহলে তো আর কোনো কথাই নেই, ভালোই হবে। এই দোকানে একটা জিনিস যেটা ভালো লাগলো আমার, যে আমরা যখন বসছি একটা টেবিলে, ওরা কী করছে এখানে এই সবজির এইটা পুরো সেটটা পুরো দিয়ে যাচ্ছে, যে আমার যতক্ষণ ইচ্ছে আমি নিজে নিয়ে তুলে খেয়ে নিতে পারবো। তাহলে আমার চাইতে হবে না, দাদা একটু সবজি দিন তো, দাদা একটু এটা দিন তো, আমি কোনো চাইতে হচ্ছে না, আমার যেটা ইচ্ছে তুলে নিতে পারছি। এটাই আমার সব থেকে ভালো লেগেছে। झूलेलाल भवन, भद्रकाली चौक, HDFC बैंक सामे। रूम प्राइस तो ज़्यादातर सीज़न के हिसाब से रहता है, बाकी नॉर्मली 700-800 रुपया, 1000 रुपया, जिस टाइप का रूम रहता है उस टाइप का रेट रहता है। 8320343873, एनी टाइम कभी भी कांटेक्ट करके आ सकते हो। बेड है, इधर एक बेड है, 1 से 5 नंबर रूम। इधर ग्लास भी है, एसी भी है। ये रूम का भाड़ा है 800 रुपया। वॉशरूम भी है, वो है अटैच। इधर इंडियन है, बेसिन है। এই বাসে করেই আমি যাব সেই দ্বারকা থেকে সোমনাথ। এখন বাজে রাত 10টা 10, আর আমরা এই দ্বারকা থেকে সোমনাথ বাসে করে যাচ্ছি। এখান থেকে বাস ভাড়া নিলে আমাদের কাছ থেকে 270 টাকা করে। এই হলো বাসটা, 2x2 বাস আছে, ভালো। একদম পিছনের আগের সিটটা আমরা পেয়েছি। এখান থেকে সোমনাথ যেতে লাগবে 6 ঘন্টা মতন। দেখা যাক কালকে ফাইনালি সোমনাথে কটায় নামছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে হলো এখানে ট্রেন বন্ধ আছে, মানে ট্রেনে কোনো কাজ চলবে, ওর জন্যই বেশিরভাগ বাস, মানে বাসে চাপটা বেশি আছে, যেহেতু সবাই আজকে দ্বারকা ঘুরে এবার সোমনাথে চলে যাচ্ছে, সেই জন্য আমরাও চলে যাচ্ছি সোমনাথে, কালকে সকালবেলা নামবো। আমাদের বাসটা একটা চায়ের দোকানে দাঁড়ালো, এখানে 10 মিনিটের একটা রেস্ট দিয়েছে। ওয়াশরুম করে নেওয়ার পরে এখানে চায়ের দোকানে চাটা খাওয়া যেতে পারে। রাত 3টে একদম 30-এই পৌঁছে গেছে এই সোমনাথ, যে পার্কিং আছে এখানে। আর এখান থেকে ঠিক 500 মিটার দূরেই আছে সেই সোমনাথ টেম্পল। হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল নতুন দিন। পৌঁছে গেছি সেই সোমনাথ দ্বারকা থেকে। তো আজকে সেই সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করব, আর সেই জ্যোতির্লিঙ্গের দর্শনের মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ভোলে বাবার ভিডিও আসবে। হর হর মহাদেব।